তো আমি আজ আমার রিসেন্ট দেওঘরের এক্সপেরিয়েন্স আমি শেয়ার করব। তো আমি আমরা প্ল্যান করি অনেক আগের থেকেই প্ল্যান করি আরকি ইন্ডিয়াতে যাওয়ার। তো ইন্ডিয়াতে গেলেই আমরা দেওঘরে যাই। দেওঘরে গেলে যেরকম আমার বাবা-মাকে নিয়ে যাই। অ্যা আর ইন্ডিয়াতে গেলে বাবা-মাকে নিয়ে যাই দেওঘরে। তারপর আমার শাশুড়ি মা আছে উনাকেও নিয়ে যাই। আ তো আমরা এরকম ১০ জনের মতন আমরা যাই সবাই। তো প্ল্যান এটাই করেছিলাম যে আমরা ২৩ তারিখে যাবো, ২৩ ডিসেম্বরে গত বছর লাস্ট ইয়ার। আর ২৩, ২৪, ২৫ থেকে ২৬ তারিখে ফিরে আসবো। তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট আগের থেকেই হয়ে যায়। টিকেট আগের থেকে বুক করে নিই আমরা। তো আমাদের ফ্লাইট ২৩ তারিখে ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে দেওঘরে। তো ডিসেম্বর মাসেই তখন আমি জানতে পারলাম যে শেষে আচার্যদেব উনি আ আ আসামে গেছেন। তারপরে উনি উড়িষ্যায় গেছেন। তো উনার ফিরতে ২৪ তারিখে উনি ফিরবেন। তো যখন শুনলাম ২৪ তারিখে তখন আমি বউকে বললাম যে, "আমরা তো ২৩ তারিখে গিয়ে পৌঁছাবো। আর শেষে আচার্যদেব উনি আসছেন ২৪ তারিখে। তো আমরা তো একদিন উনাকে পাবো না দেওঘরে। দেওঘরে গিয়ে মনে হয় যেন সবসময় আচার্যদেবের সঙ্গ থাকি, উনাকেই তাকিয়ে থাকি।" তো এমনি বলছিলাম বউকে। তারপর তারপর হঠাৎ মনে ইচ্ছা হলো যে আমরা ২৩ তারিখে যাচ্ছি, আচার্যদেবও যেন ২৩ তারিখেই আসেন দেওঘর। আর আমি বউকে বলছিলাম যে, যদি এরকম হয় যে আমরা যে কলকাতার ফ্লাইটে যাচ্ছি, কলকাতা থেকে দেওঘরে যাচ্ছি, উনিও যেন আমাদের সেইম ফ্লাইটে যেন আসেন। তো বউ আমাকে বলছে যে, "এটা তো সম্ভব হবে না। কেন উনি আসছেন ভুবনেশ্বর থেকে, আর আমরা যাচ্ছি কলকাতা থেকে। উনি হয়তো অ্যা উড়িষ্যার থেকে উনি হয়তো ডাইরেক্ট বা ভুবনেশ্বর থেকে ডাইরেক্ট ফ্লাইটে উনি দেওঘর চলে যাবেন। উনি কলকাতা হয়ে কেন আসবেন?" তো আমি বউকে বললাম, "আমি কিছু জানি না। কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি যেন উনার সাথে যদি যেতে পারি এটা আমার জন্য অনেক বড় মানে ঠাকুরের আশীর্বাদ হবে। আমার অ্যা যদি এই আশাটা পূর্ণ হয়।" তো মাথায় ছিল সবসময় এইটা। তো ইন্ডিয়া যাওয়ার পরে তারপর বাবা-মা সবাইকে নিয়ে কলকাতা এয়ারপোর্টে ২৩ তারিখে আমি ফ্লাইট ধরতে গেলাম। তো মানে চেক ইন করছি সবসময় খালি চোখে ওই আচার্যদেবকেই খুঁজছি আমি। তারপর সিকিউরিটি চেক ইন হলো। এখানে করে পরে তারপর গিয়ে অ্যা লাউঞ্জে গিয়ে বসলাম এখানে গেটের সামনে। তো ওখানে খুঁজতে হঠাৎ একজন গুরুমাকে পেলাম। উনার সাথে অনেক কথা-টথা হলো। উনি এই দেশেই থাকেন। ইন্ডিয়াতে গেছেন বেড়াতে। তারপর প্লেনে গিয়ে উঠলাম। প্লেনটা ছোট প্লেন ছিল। 2 বাই 2 সিট যেরকম থাকে। বেশি বড় প্লেন না। আর সামনের দিকে দরজা হয়তো ছিল কিন্তু এন্ট্রির জন্য ছিল না। আ হয়তো ইমার্জেন্সি এক্সিট হবে। শুধু পেছন দিকে দরজা ছিল। তো আমি প্লেনে উঠে বসে আর আমি কাউকে বলি নাই যে আমি উনাকে খুঁজছি বা আচার্যদেবকে আ ইয়ে করছি। তো সামনের দিকে সিট দেখলাম সিট নেই। সবাই আমরা বসে গেছি। পেছন দিকেই আছে। আমি ভাবছিলাম যদি উনি আসেন প্লেনে উনি বসবেন কোনখানে? তারপরে এই চিন্তা করে বসে আছি। আর দেওঘরে তো যাবো তখন ঠাকুরের নাম তো আছেই সবসময় নেই আমরা। তো হঠাৎ আমার বউ বলল জানলা দিয়ে বলে দেখা যাচ্ছে আচার্যদেবকে। তো আমি দেখলাম দেখি হ্যাঁ তো। তো উনি দাঁড়িয়েছিলেন আর উনার সাথে অন্তিকদা ছিলেন। তো দুজনে উনারা প্লেনে ওঠার জন্য ওয়েট করছিলেন। তারপর উনারা পেছন দিকে উঠে ওই 2nd লাস্ট সিট যেটা ছিল পেছন দিকে ওইখানে উনারা বসলেন। তারপরে একটু সেটেল হওয়ার পরে অ্যা আমি আর আমার বউ গিয়ে উনাকে প্রণাম করলাম, জয়গুরু করলাম বললাম। তারপর উনি জিজ্ঞেস করলেন আমাদেরকে যে আমরা যে মানে দেওঘরে যাওয়ার পরে দেওঘর থেকে কি সৎসঙ্গ বিহারের যাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি কি? তো আমরা বললাম, "না আগে আমাদের কোন অ্যারেঞ্জমেন্ট করি নাই। এখানে যাওয়ার পরে আমরা করব।" তারপর উনি আবার উনার সাথে দাদা এসছেন ইয়ে থেকে, দেওঘর থেকে ছিলেন। তো উনাদেরকে বললেন যে আমাদেরকে একটু ব্যবস্থা করে দিতে। তারপর দেওঘর যাওয়ার মানে প্লেন ফ্লাই করার আগে আমরা সবাই মিলে আমরা যারা ছিলাম সামনের দিকে আ ফ্যামিলিতে আমরা সবাই ধ্বনি দিয়ে ফ্লাইটটা উড়ল। আর সারাটা রাস্তা আমি খালি নাম নিচ্ছি ঠাকুরের আর ভাবছি সবসময় পেছন দিকে উনি বসে আছেন।
এই আর দেওঘরে যাচ্ছি এটার মানে অনুভব যেটা হয়েছিল ওইদিন মনে হচ্ছিল যে আমি এরকমই উঠতে থাকি। যেন ফ্লাইট আর ল্যান্ড করে না। এই সময়টা যেন যায় না। তো তারপর তো ল্যান্ড করলাম। তারপর আম এই দাদা যে ছিলেন উনারা আমাদের ব্যবস্থা করলেন। তারপর সৎসঙ্গ বিহারে পৌঁছালাম। আ প্রত্যেকবার এটাই হয় যে যখনই দেওঘর যাই বা সৎসঙ্গ বিহার যাই, বদ্দাবাড়ির সামনে দাঁড়ালে একটা আলাদা একটা অনুভব ওই মানে ওই এনভায়রনমেন্ট টা আ একটা আলাদা এনার্জি ক্রিয়েট করে আমাদের সবার মধ্যে। তো আমি এটাই চিন্তা করছিলাম যে ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর মানে সবকিছু আমাদের ইয়ে করেন। আ যাই আমরা উইশ করি সবকিছু উনি খেয়াল রাখেন আমাদেরকে। আর আমি সবসময় শুনি যে জগন্নাথের তো হাত নেই, উনি আমাদেরকে ধরতে পারেন না। কিন্তু আমার একটা এক্সপেরিয়েন্স যে হ্যাঁ, উনি আমাদেরকে ধরতে পারেন না। কিন্তু আমরা যদি উনাদেরকে ধরি তাহলে আর কিন্তু উনি আর আমাদেরকে ছাড়েন না। তো ঠাকুরের এটাই আমার মনে হয় যে একবার যদি আমরা ঠাকুরকে ভালো করে ধরে নিই, তারপর আর ঠাকুর আমাদেরকে ছাড়েন না। আমরা যদি ভুলতেও চেষ্টা করি, উনি ভুলতে দেন না। কিছু না কিছু ইয়েতে সুযোগ করে উনি আবার আমাদেরকে মনে করিয়ে দেন। তো দেওঘরের তো আ এরকম প্রেয়ার থেকে শুরু হয়। আপনারা তো সবাই জানেন। আ তো সকালে প্রেয়ারে আমি আ গিয়ে ওই কাঁঠাল গাছের দিকে যে একটা গেটটা আছে, ওই গেটে আমি একটু তাড়াতাড়ি চলে যাই অ্যাকচুয়ালি। আমি তাড়াতাড়ি উঠি তো এজন্য চলে গেছিলাম তাড়াতাড়ি। কিন্তু আমাকে সিকিউরিটি বলল যে ১ম দিন সকালের কথা বলছি। তো সিকিউরিটি বলল যে, "না এখনো টাইম হয় নাই। কীর্তন হবে। কীর্তনের পরে তারপর পার্লারে যেতে পারবো। ঠাকুরের পার্লার।" তো আমি বললাম, "ঠিক আছে, আমি বাইরেই ওয়েট করছি।" তো এখানে একটা বেঞ্চ ছিল। বেঞ্চে বসে আমি ঠাকুরের নাম নিচ্ছিলাম। একটু পরে অল্প পরেই সিকিউরিটি যে ছিলেন উনি আমাকে বললেন যে, "দাদা আপনি যেতে পারবেন এখন ভেতরে।" তো ভেতরে যাওয়ার পরে শ্রী বর্মার সামনে দেখলাম সবাই কীর্তন করছে। আর কীর্তন মানে উষা কীর্তন না আপনারা হয়তো জানেন। কিন্তু আ আমি মানে আগে দেখেছি, শুনেছি কিন্তু আ মানে ওইটা এক্সপেরিয়েন্সটা এবার অন্যরকম হয়েছে। এবার যে গিয়েছিলাম। তো একদম মানে ঝুমুর হচ্ছিল। কীর্তন একদম সবাই লাফিয়ে কীর্তন করছিল। শ্রী বর্মার সামনে। তারপর কীর্তনটা হওয়ার পরে তারপর ঠাকুরের পার্লারের সামনে গিয়ে ঠাকুরের তো সব দরজা সব জানালা সব বন্ধ ছিল। জ দরজাটা খোলার পরে উনার দর্শন করলাম। করার পরে তারপর এখানে আবার কীর্তন হলো। তারপর ঠাকুর প্রণাম করলাম। তারপর যারা ছিলেন কীর্তন করছিলেন, উনারা তারপর চলে গেলেন। তা আমি একাই ছিলাম। আর কেউ ছিল না। তো আমি তারপর ঠাকুরের সামনে বসলাম। কিন্তু হ্যাঁ, জানলা বন্ধ ছিল। ঠাকুরের তো বোঝা যাচ্ছিল না উনার আ বিগ্রহটা কোথায় রাখা আছে এরকম। তো কিন্তু আমি ওই একটা মেজারমেন্ট করে বসি যেন এমন জায়গায় বসি যে সামনে যেন যখন আচার্যদেব আসেন উনি সামনে বসেন আর তারপর ঠাকুরকে যেন দেখি আমি। তো ওই পজিশনটা নিয়ে নিই যে উনাকে দেখে তারপর ঠাকুরকে দেখি প্রার্থনার সময়। তো প্রার্থনা করলাম তো রোজ সকালে এরকম প্রার্থনা হলো আচার্যদেবের সাথে বসে। তো ওই মোমেন্টটাও একটা ডিফারেন্ট একটা সকাল যখন মেডিটেশন করি বসে, ওই পাখির আওয়াজ আর মানে সবকিছুই একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। তারপর আপনারা তো জানেন তারপর মেডিটেশন হয়। তারপর আবার ভজন হয় আচার্যদেবের সামনে। তারপর উনি গিয়ে আবার নাটমণ্ডপে বসেন। তো প্রত্যেকবার যখন আমি নাটমণ্ডপে বসি গিয়ে ভাবি যে উনি এত কিছু বলেন, তো আমি একটা নোটপ্যাড বা কিছু একটা নিয়ে যাই, মোবাইল ফোন নিয়ে যাই। নিয়ে গিয়ে সব নোট করি। কিন্তু তারপর আবার ভাবি যে আমি যে এরকম নোট করতে থাকি, তাহলে আমি একটু ডাইভার্টেড হয়ে যাব। আ আমার সবসময় ওই নোটপ্যাডেই মনটা থাকবে বা চোখটা আমার নোটপ্যাডেই থাকবে লেখার জন্য যে উনি কি বলছেন আর আমি লিখছি। তো কেন আমি যখনই যাই নাটমন্দিরে আমি চেষ্টা করি যে উনার দিকে তাকিয়ে থাকি। একটু সময় যেন অন্যদিকে না দেখি। সবসময় উনাকেই তাকিয়ে থাকি। তো ভাবলাম এবারও লাগে না। আমি নোটপ্যাড নিব না। আমি এমনি বসে উনার কথা শুনব।
তো যাই আমার মানে ক্যাচ করতে পেরেছি এখানে বসে আমি আজকে এটাই বলব। তো ১ম এই আমি জিজ্ঞেস করলাম উনাকে আ যে, "দাদা আপনি যখন বাইরে যান, উড়িষ্যা গেছেন, তারপর আসামে গেছেন। তো আমার খুব ভালো লাগে যে আপনাকে সব জায়গায় আসন দেওয়া হয় বসার জন্য। তো এখানে মানে এরকম না যেরকম দেওঘরে যখন আপনাকে দেখি, আপনি মাটিতে বসেন। আর এত সময় আপনি মাটিতে বসেন। আ আমি জানি উনাকে বললাম আরকি যে, "আমি জানি মাটিতে বসা এত মানে সহজ না, অনেক কষ্টর। শরীরে অনেক কষ্ট হয় মাটিতে বসলে।" উম তা আমি জিজ্ঞেস করছিলাম যে, "আপনি তো এখানেও তো মানে আসনে বসতে পারেন।" তো উনি আমাকে বললেন যে, "আমি মাটিতে এইজন্য বসি যেন আমি কারোর ইগোতে হার্ট করি না।" তো আমি ঠিক বুঝতে পারলাম না তখন। আমি ভাবলাম ইগোতে হার্ট করি না। আমি ঠিক আছে আমি উনাকে প্রণাম করে আমি আর কিছু বললাম না। একটু পরেই দেখলাম একজন অনেক বয়স্ক আচার্যদেবের সামনে আসলেন, দাঁড়ালেন। আচার্যদেবের দাদাকে বললেন উনাকে বসার জন্য একটা ম্যাট দেওয়ার জন্য। তো ম্যাট একটা দেওয়া হলো। ওই ম্যাটে উনি বসলেন। তারপর উনি মাইকটা সরিয়ে দিলেন। কেন উনার কিছু প্রাইভেট কথা হচ্ছিল বা কিছু উনার সাথে ওয়ান টু ওয়ান ডিসকাশন করছিলেন উনি। ওই তখন ডিসকাশন এ আমি বুঝতে পারলাম যে উনি যে বললেন যে কারোর আমি ইগো হার্ট করতে চাই না। যে, যিনি এসছেন উনি হয়তো ওই শিশি দাদার সঙ্গে আ বসতেন বা আসতেন। তো উনি এটাই হয়তো বলছেন যে আমি যদি এখন উপরে চৌকির মধ্যে বসি বা আসনে বসি তো হয়তো ওই দাদা যে এসছেন উনার হয়তো ইগোতে লাগতে পারে। এইজন্যই উনি সবসময় মাটিতে বসেন। তা আমি এটা ভাবি যে আমরা কত কিছু শিখতে পারি আচার্যদের কাছ থেকে। মানে দেওঘরে যখন যাই কত কিচ্ছু শিখি। যে উনি অন্যর যেন কষ্ট না হয় এজন্য উনি নিজে কষ্ট নিয়ে নেন। মানে অন্যর জন্য যে কতটুক আদর উনার কাছে যে অন্যর যেন কোনো মানে ইয়ে না হয়, এফেক্ট না হয়। তো সিমিলারলি একজন দাদা এসে বলছিলেন, তখনই একটু পরেই একজন দাদা এসে বলছিলেন একজন যে উনার মিসেস অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন করে। বাজার থেকে যাই আসে জিনিস সবকিছু ধোয়া-টোয়া করে তারপর এটাকে রাখা হয়। প্লাস বাইরে থেকে কেউ আসলে যতবারই বাইরে যাক, আসলেই চান করতে হবে। চান না করে মানে অন্য রুমে যাওয়া নিষেধ। ওইসব অনেক আরকি। রুলস রেগুলেশন যেটা হাউসে ঘরের। তো উনি বলছিলেন এমনি হেসে বলছিলেন যে, "তো তোমাকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার।" তারপর উনি বললেন হ্যাঁ, দাদাকে, "একটা কাজ করো, আ এই তো তোমার আ ওয়াইফ মানে আ বাইরে গেলেই চান করতে হয়। তুমি দিনে ৪-৫ বার উনাকে বাইরে নিয়ে যেও।" আর শীতের দিন ছিল তখন। বলছিলেন যে, "যখন বাড়িতে আসবে তখন একটা কাজ করে গিজারটা খারাপ করে রেখে দিও তো ঠান্ডা জলে চান করতে লাগবে। ঠান্ডা জলে চান করলে বুঝতে পারবে যে মানে বারবার চান করাটা কত ডিফিকাল্ট।" তো উনি তারপর এটাই বললেন যে, "আমাদের অন্যদের ব্যাপারে চিন্তা করতে হয়। যদি এখন কেউ বাইরে থেকে এসে মনে করে যেন হাত-পা ধুলেই হবে, তাহলে ওইটাই ভালো। মানে এরকম একটা রুল সেট না করাই ভালো যে অন্যদের অসুবিধা হচ্ছে। আ মানে আমাদের সবসময় নিজেদের না দেখে আমার না করে অন্যদেরটা বেশি চিন্তা করার কথা যে অন্যদের যেন অসুবিধা না হয়। যেকোনোই কাজ আমরা করি। তা উনি বলছেন ছোট জিনিস যদি আমরা ডে টু ডে এক্টিভিটিস এ করি, তাহলে মানে আমাদের রিলেশনশিপ বা সবকিছুই আমাদের হেল্প করে আরকি। একজন আরেকজনকে যদি আমরা ইয়ে করি। তো আচার্যদেব উনি বলছেন যে উনি যখন নাথমণ্ডপে বলেন, তো যাই উনি বলেন তো ওইটা আ বৌরানী মা ইনিও শুনতে পারেন। তো উনি বলছিলেন যে, "আমি এখানে যদি একটা কথা বলি আর বাইরে গিয়ে আরেকটা কথা বলি, তো আমি ওই রেসপেক্ট পাবো না আমার বউয়ের কাছ থেকে বা আমার ছেলের কাছ থেকে।" তো এটাই আমি অনেক সময় ভাবি যে উনাকে যখনই কেউ কিছু জিজ্ঞেস করা হয়, উনি বলেন যে, 'প্রথম আমাকে আমার মানে বউরানী মাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কি করি সারাদিনে?' তো আমি এটা আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে, আমি কটার সময় ঘুম থেকে উঠি আর কি করি ঠাকুরের মানে প্রার্থনা করি। তো আমি এটাই ভাবি যে আমিও এটাই বলতে হয় যে, বউকে জিজ্ঞেস করো কেন?
বউ তো সবথেকে বেশি জানবে আমার বিষয়ে বা আমার ছেলে আমার জানবে যে আমি কি করি অ্যাকচুয়ালি ঘরে। উনি এটাই বলছিলেন যে সৎসঙ্গে সবাই যখন অফলাইন সৎসঙ্গে বসে সবাই একদম মেরুদণ্ড সোজা করে বসে একদম প্রার্থনা করছে। কিন্তু হয়তো বাড়িতে যখন সৎসঙ্গ করছে বা মানে অফলাইন বা অনলাইন বা সৎসঙ্গ হচ্ছে বা প্রার্থনা করছে বাড়িতে, তখন হয়তো বিছানায় শুয়ে প্রার্থনা হচ্ছে। তো এটা ঠিক না অ্যাকচুয়ালি। আমরা যা বাইরে করি এটা যদি ভিতরে মানে বাড়িতেও করতে পারি, তাহলে ওই রেসপেক্ট বা সবকিছুই পাবো বাড়ির সবার কাছ থেকে। আর এটা একটা কনসিস্টেন্সি ও থাকবে। আমরা তো দেওঘরে যাই, কত কিছু শিখি, কত কিছু শুনি, কত মেসেজ, কত বই পাঠ, কত কিছু হয়। এমনিও আমাদের ডেইলি কিন্তু মেইন হলো এই আরকি যে আমাদের যদি আচরণে এটা এপ্লাই করতে না পারি তাহলে তো কোনো লাভ নেই। কেন ঠাকুর তো হাজার মেসেজ দিয়েছে। এই যে ক্ষুদিরাম দা কত বাণী পড়লেন, কত মেসেজ পড়লেন। কিন্তু এসব যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি তাহলে তো কোনো লাভ নেই। সব মেসেজ কোনো মানে কাজে লাগবে না আমাদের। এটাতে একটা মনে পড়ে দাদাও মানে মহাভারতের কথা বলছিলেন। তো আমিও মহাভারতের একটা ছোট কথা বলি যে, যুধিষ্ঠিরের যে গুরু, কৌরব পান্ডবের দুজনেই ২ পার্টির গুরু ছিলেন গুরু কৃপাচার্য। দুরু এ আ গুরু কৃপাচার্যের সাথে যখন যুধিষ্ঠির একটা মেসেজ উনি পড়েছিলেন। যুধিষ্ঠির আর সব বাকি পান্ডব আর কৌরব সবাই ছিল। তখন সবাই বুঝতে পেরেছে ওই মেসেজটা। কিন্তু যুধিষ্ঠির বলেছে যে, "আমি এখনো বুঝতে পারি নাই। আমি আবার একটু টাইম লাগবে আমার বুঝতে এই মেসেজটা।" তো ১ দিন হলো, ২ দিন হলো, এরকম ৩ দিনের পরে তারপর বারবার গুরু জিজ্ঞেস করছিলেন যুধিষ্ঠিরকে, "তুমি বুঝতে পেরেছো?" বলছে, "না, এখনো বুঝতে পারিনি।" তারপর কয়েকদিন পরে উনি বললেন যে, "না, এখন আমি বুঝতে পেরেছি এই মেসেজটা।" তখন গুরু জিজ্ঞেস করলেন উনাকে যে, "এই মেসেজটা তো এত ডিফিকাল্ট ছিল না? মানে তোমার কষ্ট হচ্ছিল কেন এটা বুঝার জন্য?" তো যুধিষ্ঠির বলছিল যে, "আমি যখন পর্যন্ত আমার আচরণে এটা ইমপ্লিমেন্ট না করি, তখন পর্যন্ত আমার ওই মেসেজটা আ বোঝা হয় না আমার জন্য।" তো মানে এটাই মানে কত কিছু শেখার যে আমরা যখন কোন একটা মেসেজ পড়ি আমরা বুঝে যাই কিন্তু আল্টিমেটলি বোঝা হলো যখন আমরা এটা আমাদের আচরণে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। একজন একজন এসে বলছিলেন যে আমি আ এ মনোযোগ দিতে পারি না, কনসেনট্রেট করতে পারি না পড়াশোনায়। তো ভালো মানে তখন আচার্যদেব বলছিলেন যে পড়াশোনার কনসেনট্রেশন হলো যে যদি আমার কোনো আউটস্ট্যান্ডিং টাস্ক না থাকে, তাহলে আমি কনসেনট্রেট করতে পারবো পড়াশোনাতে। যদি আমি মানে যা মানে আনফিনিশড টাস্ক সবগুলি যদি আমরা না করতে পারি, তখন আমার মনটা ডাইভার্ট হয়ে যাবে। যদি আমি সব করে বসতে পারি তাহলে যেরকম এখন আমি ইষ্ট প্রসঙ্গ করছি, আমি যদি অন্য কিছু একটা থাকে তাহলে আমি হয়তো মনোযোগ দিয়ে ইষ্ট প্রসঙ্গ করতে পারব না। তো ওই আরকি। তো উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে, শিশি বরদার কথা বলেছেন যে, শিশি বরদা যখন সকালে মেডিটেশন করতেন, একদিন সকালে উনি মেডিটেশন করতে বসছেন কিন্তু ঠিক ভালোভাবে মেডিটেশন করতে পারছিলেন না। তারপর উনি বুঝতে পারলেন একটু পরে যে, একটা চেয়ার যে জায়গায় থাকা উচিত, ওই জায়গাটায় ছিল না। আর উনি ওইটাতে রাখবেন জায়গাটাতে ওইটা ভেবে বসেছেন। তো ওই চিন্তাটা বারবার আসছে যে, চেয়ারটা ঠিক জায়গাতে রাখা নেই। তারপর উনি মেডিটেশন থেকে উঠে চেয়ারটা ঠিক জায়গাতে রেখে তারপর উনি মেডিটেশন করলেন। তো ভালোভাবে মেডিটেশন করতে পেরেছেন। তো একজন এ মা বলছিলেন যে উনার হাসব্যান্ড অনেক ড্রিংক করে, সিগারেট খায়। তো আচার্যদেব বলছিলেন যে, "যেকোনো নেশা এটা দেখতে হয় যদি কেউ আমাকে সিগারেট অফার করে বা পান বা যাই কিছু যে আমি খাচ্ছি সিগারেটকে না সিগারেট আমাকে খাচ্ছে।" ওইটাই আরকি যে আমি কি সিগারেট আর যাই না নেশা করার জিনিসে সারেন্ডার করেছি কি নিজেকে? ১ম তো আমরা যেরকম আছে না কিছু একটা খেলে ১ম আমরা খাই কিন্তু তারপর ওই সিগারেট আর মদই আমাদেরকে খায়। তো উনি একটা খুব সুন্দর বলেছেন যে, আ গাড়ি যখন বানানো হয়, তখন গাড়ির ট্যাংকটা ১ম বানানো হয় না। ১ম গাড়িটা হয় তারপর ওই যে ফুয়েল ট্যাংক যে পেট্রোল বা ডিজেল ওইটার কন্টেইনারটা বানানো হয়।
গাড়ি চালাবার জন্য। আমাদের বডিতে এরকম স্টমাকটা আমাদের এই শরীরটা চলার জন্য। এটাকে কিরকমভাবে চালাবো এটার জন্য শরীরটা। আমি এটাই ভাবছিলাম যখন উনি বলছিলেন গাড়ির ট্যাংকের কথাতে যে আমাদের যেরকম অনেক আছে না? এ কেন আমাদের লাইফে যতই প্রবলেম আসে মানে ডিজিজ যত রোগ-টোগ যাই আসে এটা খাওয়ার জন্যই আসে মেক্সিমাম। আমরা যা খাই ওইটার জন্যই আমাদের রোগ-টোগ হয়। তো আমি এটাই ভাবছিলাম তখন যে অনেক গাড়ি আছে, পেট্রোলের গাড়ি আছে, অনেক আছে ডিজেলের গাড়ি আছে। এখন ডিজেলের ডিজেল তেল যদি পেট্রোল গাড়িতে দেওয়া হয় তবে ওই গাড়ি তো চলবে না। তো এরকমভাবে আমাদের বডিতেও যেরকম মানে আমরা যা খাই এটা এই বডির জন্য সুইটেবল হতে হবে। তখনই এটা আমাদের শরীরটা আমরা ভালো করে চালাতে পারবো। আর সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আমার সময় হয়ে যাচ্ছে তো আমি আরেকটা বলি। আ আচার্যকে এমনি জিজ্ঞেস করেছিলাম যে, আ "দাদা আমি তো ১২ বছর থেকে ১২ বছরের দীক্ষা আমার অ্যাকচুয়ালি। তো ১২ বছর থেকে আমি দেওঘরে আসছি। আ প্রত্যেকবারে আসি দেখি অনেক লম্বা লাইন নিবেদনের জন্য। সবাই নিবেদন করেন। আ আমি মানে পার্সোনাল নিবেদনের কথা বলছিলাম যে, মানে আছে না অনেকে বাচ্চাদের পড়াশোনা বা চাকরি বা বিয়ে অনেক কিছুই পার্সোনাল নিবেদন যেরকম হয়। তো আমি বলছিলাম আরকি যে আমি পার্সোনাল নিবেদন তো অনেক দেখেছি। কিন্তু আমার লাইফেও প্রবলেম আছে। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো এরকম পার্সোনাল নিবেদন আমি করি নাই ঠাকুরকে। কেন আমি জানি না আ নিজেও বুঝতে পারি না যে আমি কি নিবেদন করব। আমার কিসে ভালো আমি নিজে জানি না। তো আবার কি চেয়ে বসবো? এজন্য আমি নিবেদনও করি না। তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কি ঠিক? আ আমি যে করি না এটাই ঠিক নাকি করা উচিত? তো উনি আমাকে একটাই কথা বললেন। উনি এটাই বললেন যে, "আমিও ঠাকুরের কাছে পার্সোনাল নিবেদন আমি করি না।" তো এটা আমি শুনে আমি বুঝতে পারলাম। উনাকে প্রণাম করলাম। আ উনি একটা জিনিস খুব সুন্দর বলছিলেন যে, আমাদের প্ল্যান বি থাকা উচিত। যে আমরা সবসময় কি করি যেকোনো কাজ করার সময় আমরা এজিউম করে নেই ওই কাজটা হবেই হবে। যেকোনো কাজ। ওইটার মানে প্ল্যান বি থাকে না। তো যখন ওই কাজটা হয় না, তখনই আমাদের মনটা খারাপ হয়ে যায় যে হলো না কাজটা। তো উনি এটাই বলছেন যে সবসময় একটা প্ল্যান বি থাকতে লাগে। যে এটা না হলে আমরা কি করব? তখন আর এত কষ্ট পাওয়া যায় না যদি কোন একটা কাজ না হয়ে থাকে। আর ওই যে ক্লিয়ারিটি থাকা উচিত যে আমরা কি করতে চাচ্ছি। এটার একটা এক্সাম্পল সুন্দর হয়েছিল যে একজন মা এসে বলছিলেন যে আমি মেডিকেল পড়তে চাই, গাইনো। আর এইমস থেকে দিল্লি এইমস থেকে পড়তে চাই। তো শেষে আচার্যদেব জিজ্ঞেস করলেন, "আচ্ছা তুমি যদি এরকম হয়, তুমি গাইনোতেই পেলে কিন্তু এইমস এ যদি না পাও তাহলে কি করবে? মানে ভাবো যদি তুমি এইমস এ না পেয়ে মুম্বাইয়ের কোনো একটা ভালো একটা ইনস্টিটিউটে তুমি চান্স পেলে, তখন তুমি কি করবে?" তখন এই মাটা বললেন যে, আমি তখন ওই মুম্বাইয়ের ইনস্টিটিউটেই পড়বো। কেন আমার গাইনো তো লাগবে।" তখন আচার্যদেব বললেন আরকি, "আমাদের ওই ক্লারিটিটা থাকা উচিত যে আমরা কি চাই করতে। তার মানে তোমার এটা না যে এইমসটা ইম্পোর্টেন্ট ছিল না। তোমার ছিল যে তুমি গাইনো স্ট্রিমে তুমি যেন অ্যাডমিশন পাও।" তো ছোট, ছোট জিনিস কিন্তু কতটুকু একটু মানে নিজেদেরকেও ক্লিয়ার করে যে আমাদের যে কি চাই আমরা এটাই আমাদের ক্লিয়ার থাকে না। আমরা সবসময় একটু কনফিউজড হয়ে থাকি। একজন এসে দাদা বললেন যে আমার আ বন্ধু আ ট্রু ফ্রেন্ড একদম। কিন্তু আমাকে অনেক বিট্রে করলো, আমার সঙ্গে ধোঁকা করলো। তো আচার্যদেব বলছেন যে, "তুমি যে বলছো তোমার ট্রু ফ্রেন্ড যে, এটা তুমি তোমার দিক দিয়ে ভাবছো। যে ও আমার খুব প্রিয় বন্ধু। কিন্তু যে তোমার বন্ধু ও কি সেম জিনিসটা ভাবছে যে তুমি ওর প্রিয় বন্ধু?" তো আমরা এটাও কিন্তু আমরা এজিউম করে নেই। ঠিক না? ও আমার প্রিয় বন্ধু। কিন্তু ও আমাকে প্রিয় বন্ধু ভাবছে কিনা এটা আমরা জানতেও চেষ্টা করি না, জানিও না হয়তো। কিন্তু আমরা নিজেরাই ভেবে নিই যে ও আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় যাই আরকি মানে আরো যত রিলেশনশিপ এ থাকে আরকি। তো আরো একটা মজার কথা হচ্ছিল যে আচার্যদেব বলছিলেন আরকি যে আ আমি এটাই ভাবি যে উনার যে ওই যে অনেক কিছু যে শেখার আমি একটু আগে বলছিলাম যে দেওঘরে গেলে যে কত কিছু জানতে পাই আমরা। তো উনি এমনি বলছিলেন যে আমার একজন মা এসছিলেন হলুদ শাড়ি পরে।
তো উনি বলছিলেন যে, "আমার খুব ভালো লাগে হলুদ রং।" তো আমার যখনই বউরানী মাকে কোনো গিফট দিতে হয় শাড়ি, তো আমি হলুদ রঙেরই দেই উনাকে। কেন আমার হলুদ রং খুব ভালো লাগে। উনি তারপর বলছিলেন যে, আ জন্মদিনে আ বউরানী মা উনাকে বলেছেন যে, "আমার কোনো আর গিফট চাই না এবার।" তো আচার্যদেব ভাবছিলেন যে, বউরানী মা বলেছেন তো কিছু চাই না। কিন্তু কিছু তো দিতে হবো। এখন কি দিব আমি? উনি তারপর একটা নিজে গান লিখলেন। গানকে উনি কম্পোজ করলেন, মিউজিকও দিলেন। আর নিজে গান গেয়ে রেকর্ড করে উনি বউরানী মাকে পাঠালেন। তো এটা ভাবলে কিরকম লাগে যে উনি যে আমাদেরকে যে কত কিছু শেখান। মানে কিরকমভাবে আমরা মানে হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপটাকে কিরকম ইয়ে করতে হয়। সবকিছু ছোট, ছোট জিনিস। আর নাটমন্ডপে বসলে যখন দেখি উনি কিরকম কথা বলছেন, উনি কিরকম মানে সবকিছু দাঁড়াচ্ছেন, হাঁটছেন, ভাই-ভাইয়ের সাথে রিলেশন কিরকম। তো সৎসঙ্গের বিষয়ে বলছিলেন উনি যে, সৎসঙ্গ যে আমরা করি, যে এইটা দরকার না যে সবকিছু থাকতে হবে। যেরকম সব ফটো থাকতে হবে বা মালা সবার থাকতে হবে বা আনন্দবাজার এই মানে রুল সেট করা যে আনন্দবাজার এরকমই হতে হবে। তো উনি বলছিলেন যে উনি গল্প করছিলেন যে ছোটবেলায় হঠাৎ উনার ইচ্ছা হয়েছিল যে চিনি খাবেন। তো চিনি খাবেন তো ভাবছেন যে তখন বেঙ্কিদা, সিপাহিদা সবার সাথে উনি ডিসকাস করে বলছেন যে, "চিনি খাবো যদি একটা কাজ করি, আমরা সৎসঙ্গ করি। আর সৎসঙ্গে প্রসাদ থাকবে চিনি, আর তারপর চিনি খাবো সৎসঙ্গ করে।" তো ঠাকুরের ফটো রেখে তো উনার কাছে হারমোনিয়াম ছিল না। তো একটা পুরনো রেডিও ছিল। রেডিওর হ্যান্ডেল থাকা রেডিও থাকে এরকম। তো ওই রেডিওটা হ্যান্ডেল থাকা রেডিওটা এনে হারমোনিয়াম মতন উনি ইউজ করছিলেন। ইউজ করে এটাকে মানে গান-টান গেয়ে উনারা সৎসঙ্গ করলেন ঠাকুরের। তারপর ওই চিনিটা খেলেন। তো উনি ওইটাই বলছিলেন যে, "ঠাকুরকে যে আমি চিনি দিয়েছি সৎসঙ্গে, উনি কি অ্যাকসেপ্ট করেন নাই? মনে করো। নিশ্চয়ই করেছেন। তো এটা ম্যাটার করে না আমরা কি দিচ্ছি আনন্দবাজারে বা সৎসঙ্গে কি দিচ্ছি প্রসাদ। মানে কি ফল কি বা অফার করছি যা আছে আমার কাছে। আমার কাছে যদি শুধু চিনিই থাকে বা বাতাসেই থাকে, আমি এটা দিয়েই আমি সৎসঙ্গ করব। এটাই ঠাকুর নিবেন।" তো উনি এটাও বলছিলেন যে মালা আমরা অনেক সময় উনি বলছিলেন কি, "আমাকে যদি তুমি রং-বেরঙি মালা দিয়ে দাও, তো আমি পড়তে আমার একটা অসুবিধা হতে পারে। কারণ আমার জামাকাপড় নোংরা হয়ে যেতে পারে। মালার মানে সাদা মালা হলে তো ঠিক আছে কিন্তু অন্য মালা র ফুল।" তো উনি এটাও বলছিলেন যে, আমরা যে ঠাকুরের সামনে ধূপ-ধুনা দেই, আমরা কি ঠাকুরকে ঠাকুরের ফটো ভাবি না ঠাকুর যে বসে আছেন এটা ভাবি? ঠিকই বসে আছেন। কারণ আমার সামনে যদি কেউ উনি বলছিলেন, আমার সামনে যদি এত ধূনা-বাতি যদি দিয়ে দেয়, তা আমি তো বসতে পারব না সামনে। ঠিক না? তো এটাই আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা যাই করি, সৎসঙ্গ করি, যাই করি, মানে এরকমভাবে করি আর যেন মনে হয় যেন আমাদের এটাই থাকা উচিত যে ঠাকুর বসে আছেন। এটা না যে আমরা ফটোকে সৎসঙ্গ করছি। তো মানে কতটুক ফ্লেক্সিবিলিটি উনি করেছেন যে আমাদের এত তামঝাম করে করার দরকার নাই। যদি আমাদের কাছে যা আছে তো উনি এটাই বলছিলেন যে ওখানে যদি ডেজার্ট এ গিয়ে যদি সৎসঙ্গ কেউ করে, যেখানে ফুল নেই, শুধু ক্যাকটাস আছে। ক্যাকটাস কি আমি ঠাকুরকে অফার করব? ফুল নাই তো নাই এরকম আরকি। উনি ওইটাই বলছেন। যা যেখানে যেরকম মানে যে জিনিসটা যেখানে পাওয়া যাচ্ছে, যেখানে এভেইলেবল আছে, ওইটা দিয়েই আমরা সৎসঙ্গ করব। আর ঠাকুর সবকিছু অ্যাকসেপ্ট করেন। এটাই উনি বলতে চেয়েছিলেন। যে একজন আ বাবা এসে বলছেন যে, "আমার ছেলে অনেক দুষ্টু।" আ বাবা-মা ২ জনই এসছেন মানে আ অনেক দুষ্টু, কথা শোনে না, শোনে না। তো উনি বলা শেষ করার আগেই আচার্যদেব বলতে শুরু করলেন যে, "ছেলে কথা শুনবে কিরকম? ১ম তো তুমি নিজেকে ঠিক করো। সারাদিন যদি তোমরা আ আ বসে মোবাইল দেখো আর ছেলেকে এক্সপেক্ট করছে যে ছেলে তোমার কথা শুনবে, পড়াশোনা করবে, মোবাইল দেখবে না বা টিভি দেখবে না বা এসব করবে না। এটা তো হয় না। ১ম আমাদেরকে নিজেকে ঠিক করতে হবে। তারপর তো আমাদের ছেলেরা ঠিক হবে, ছেলেমেয়েরা ঠিক হবে।" তো উনি ওইটাই আরকি কিছু বলার আগেই উনি বুঝতে পারেন যে কে কি বলতে চেষ্টা করছে। একজন মা কমপ্লেইন করলেন যে উনার মেয়ে খুব রাগ করে। মানে সবসময় রাগ থাকে। তো উনি মেয়েটাকে বলছেন যে, "যখন রাগ হয় কারো উপরে আমরা অনেক জোরে চিৎকার দেই। চিৎকার দেওয়াটা মানে কি? যখন আমাদের কাছ থেকে কেউ দূরে চলে যায় তখনই আমরা চিৎকার দেই, ঠিক না?
কেউ দূরে থাকলে এই করে চিৎকার দেই। কেন ও শুনতে পারে। তো রাগ যখন হয় তখন আমরা আপনকে দূর করে দেই। এইজন্য আমরা জুড়ে, জুড়ে কথা বলি। তো উনি এটাই একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে ২ টা হাত নিয়ে যে তালি দিলে আওয়াজ করে। তো রাগ যখন হয় তখন খালি আওয়াজ হয়। ঠিক আছে না? আর যদি কেউ বুদ্ধিমান থাকে তাহলে ওই রাগ না করে ওই যে তালিটা এরকম করে উনি বলছিলেন যে একটা হাতের উপরে একটা লাগছে না, আওয়াজ হচ্ছে না কিছু। তো উনি তারপরে এই মেয়েটাকে জিজ্ঞেস করলেন, "কি তুমি বুদ্ধিমান তো? তুমি বুদ্ধিমান যদি হয়ে থাকো তাহলে রাগ করো না। কিন্তু রাগ করলে আওয়াজ করে যারা আওয়াজ করে ওরা বুদ্ধিমান হয় না।" তো সুন্দর করে মানে উনি মানে একটা জিনিস এক্সপ্লেইন করছিলেন। তো আমার সময় প্রায় হয়ে যাচ্ছে। তো একটা জিনিস বলছিলেন যে নিউ ইয়ার এর টাইম হচ্ছিল। তো উনি বলছিলেন আরকি যে নিউ ইয়ার এর সময় সবাই সেলিব্রেট করে লাইট-টাইট লাগিয়ে ডিস্কো, তারপর জামা-কাপড় এরকমভাবে পরে-টরে খাওয়া-টাওয়া নিয়ে। তো আগেও এরকম হতো। কেভ এজ এর সময়, স্টোন এজ এর সময় এরকমই হতো। ডিস্কো মানে এ যখন মানে সেলিব্রেশন হতো, ওরা এরকম শুয়োর-টুয়োর নিয়ে আগুন-টাগুন দিয়ে জ্বালিয়ে-টালিয়ে সবাই হৈ, হৈ, হৈ করে নেচে এরকম করে তখন জামা-কাপড়ও এরকম ছিল না কেন, তখন তো ওই এইজে এরকম sophisticated কিচ্ছু ছিল না। কিন্তু এটাই উনি বলছিলেন আরকি যে, আমাদের এখন একটু চেঞ্জ হওয়া দরকার। আর ঠাকুরকে নিয়ে চলা দরকার। আর উনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে, এনভেলপ যখন বন্ধ থাকে, তখন ঠাকুর আছে ভেতরে। আর যখনই এনভেলপটা খুলে যায়, তার মানে তখন আমাদের কমপ্লেক্সেস আমাদেরকে তখন ইয়ে করে, গাইড করে। তখন আর ঠাকুর থাকে না। তো যখনই দেওঘরে যাই আমরা পারমিশন নেই। তো আমি আর বাবা-মা সবাই আমরা গিয়ে উনার সামনে দাঁড়িয়েছিলাম পারমিশন নেওয়ার জন্য যে আমরা ফিরে যাচ্ছি। তো আমি উনার সাথে কথা বলছিলাম তো তখনই ৩ জন মা এসে আ কিছু বলছিলেন উনাকে। তো উনি একটু ডাইভার্ট হয়ে গেছিলেন। তো উনি মাদের সাথে কথা বললেন। তো উনাদের সাথে কথা শেষ হওয়ার পরে তারপর আমার দিকে তাকিয়ে উনি বললেন, "আচ্ছা সরি দাদা আপনি কি বলছিলেন?" তো আমি ভাবছিলাম যে উনি, উনি এত মানে ডাউন টু আর্থ বলতে গেলে যে উনি সরি বলছেন আমাকে যেটা দরকার ছিল না, বলারই দরকার ছিল না আমাকে। কিন্তু আমি এটাই ভাবি যে আমরা কত কিছু শিখতে পারি উনার কাছ থেকে। উনার সঙ্গে থেকে মানে আমরা মানে এত ভাগ্যবান যে আমাদের লিভিং আইডল যে বলা হয়, যে দেওঘরে গেলে আমরা যে কত কিচ্ছু জানি, কত কিছু শিখি। আমি তো অনেক কিছু নিয়ে এসেছি নিজের সাথে। আর সারা বছর আমার মানে এটা নিয়ে আমি আ অনেক কিছু করার আছে নিজেকে মানে নিজের আচরণে ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমার সময় হয়ে গেছে দাদা। আমি এই বলে আজকের জন্য পজ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন ঠাকুরকে নিয়ে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।